বললাম তো, ও আমার ক্লাসমেট ছিল। সেই হিসাবে কি দেখা করতে পারি না তরু? অবশ্যই পারো, কিন্তু ভাবি শুধুমাত্র ক্লাসমেট হলে তোমার দিকে ওভাবে তাকিয়েছিল কেন? আর সবচেয়ে বড় কথা, তোমাকে সে প্রপোজ করেছে, তারপর তোমরা এতক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি এসছো। আমি সব জানি, তাই মিথ্যে বলো না। তাজিমের মনে পড়ে কিভাবে মাইশা আজকে তাকে প্রপোজ করেছে। মেয়েটা দেশে এসে দেখা হবার পর থেকে তাকে বিরক্ত করছে। অবশ্য সে জানতো মাইশা তাকে পছন্দ করে, তবে সে বরাবরই ইগনোর করে গেছে। তবে এবার সে বুঝতে পেরেছে যে মেয়েটা তাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে আর মেয়েটিকে ফিরিয়ে দিতে পারেনি। তার অবশ্য একজন সঙ্গীর প্রয়োজন। সারা জীবন তো আর একা থাকতে পারবে না, তাহলে সেই সঙ্গীটাই মাইশা কেন হতে পারবে না? কথায় আছে না, অপরিচিত কারোর থেকে যে তোমাকে ভালোবাসে তাকে বেছে নেওয়াই ভালো। কি হলো, কোথায় হারিয়ে গেলে? ভাবিকে নিয়ে ভাবছো নিশ্চয়ই। আমি কিন্তু ভাবিকে আগে থেকেই চিনি। সেদিন হসপিটালে তাকে অনেকবার দেখেছিলাম আমি। অবশ্য সে জানে না যে আমি তার একমাত্র ননদ। আমার তাকে পছন্দ হয়েছে। তাজিম কথা ঘোরানোর জন্য বলে, তোর কি মনে হচ্ছে না তুই ইদানিং একটু বেশি অন্যরকম বিহেভ করছিস? আগে তো এত কথা বলতি না, তাহলে হঠাৎ এত পরিবর্তন কেন? পরিস্থিতি সাপেক্ষে আমার যেরকম বিহেভ করা প্রয়োজন, আমি সেরকম বিহেভ করবো, এটাই তো নর্মাল। অবশ্য আমি নীলাভের মনের মতো হওয়ার চেষ্টা করছি। ইন্টেলিজেন্ট, স্মার্ট, এক্সট্রোভার্ট, অলরাউন্ডার। কারণ আমার অলরাউন্ডার নীলাভ এইসব কিছুই লাইক করে। আচ্ছা, মানলাম তুই ওর জন্য নিজেকে পরিবর্তন করে নিবি। তারপরও তোকে ভালোবাসবে। কিন্তু তারপর তারপর যখন ও তোর আসল পরিচয় জানবে তখন? তরু নিম্নস্বরে বলে, তার আগেই আমি ওকে নিঃশেষ করে দেব, যাতে ও যেই দিকে তাকাবে শুধু আমাকেই পাবে। ওর জীবনে শুধু একটাই রাস্তা থাকবে, যেই রাস্তা শুধু আমিতে মিলিত হবে। আমি ওকে ভেঙে গুড়িয়ে যেতে দেখতে চাই, ঠিক যেমন ভাবে আমি ভেঙে পড়েছিলাম। আমি ওকে ভেঙে আবার আমার মনের মতো করে গড়ে তুলবো। আমি চাইলেই জোর করে ওকে নিজের কাছে আটকে রাখতে পারি, কিন্তু সেটা করলে ও আমাকে সারা জীবন ঘৃণা করে যাবে। কিন্তু আমি তো ওর ভালোবাসা চাই। তাহলে তুই কোনোভাবে প্রমাণ করে দে যে তুই নেহাকে খুন করিসনি, তাহলেই তো হয়। প্রমাণ? বলেই তরু পাগলের মতো হাসতে লাগলো। তোমার কি মনে হয় প্রমাণ থাকলে আমি এত বছর অপেক্ষা করে থাকতাম? আর তাছাড়া আমি আপাতত প্রমাণ করতেও চাইছি না। তাজিম ভুরুকুচকে তরুর দিকে তাকিয়ে বলে, তাহলে তুই সারা জীবন এই খুনের অপবাদ নিয়ে বাঁচতে চাস নাকি? তোর চোখ লাল হয়ে গেছে। সে তাজিমের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, তোমাকে বা মিস্টার সাফওয়ান এহসানকে তো আমি প্রমাণ দিইনি, তাহলে তোমরা কেন বিশ্বাস করো যে খুনটা আমি করিনি? বাবার নাম ধরে বলাতে তাজিম আর চোখে তরুর দিকে তাকায়। সে জানে তরু ওভাবে ডাকতে ভালোবাসে না। তরু সাফওয়ানি তরুকে এরকম সম্বোধনের জন্য বাধ্য করেছে। মাঝে মাঝে তার বোনটার জন্য তার অনেক মায়া হয়। শত চেষ্টা করেও সে তরুকে ভালো রাখতে পারেনি। কি হলো বলো? আমি শিওর হয়ে বলতে পারি তুই নেহাকে খুন করিসনি, কারণ আমি আমার বোনকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি জানি। আর আমিও নীলাভের থেকে এই বিশ্বাসটাই চাই। আমি নিজের নির্দোষতার প্রমাণ দিয়ে নীলাভের ভালোবাসা চাই না, কারণ সেটা আমার কাছে করুণা বলে মনে হবে। আমি ওকে সেই তরলতাকেই ভালোবাসতে বাধ্য করব, যাকে ও সবচেয়ে বেশি ঘৃণা করে। তবেই না ওকে পুরোপুরি ভাঙতে পারবো আমি। তাজিম মুচকি হেসে দিয়ে বলে, ওকে, বেস্ট অফ লাক। বলে তাজিম চলে যেতে নাই তরু বলে ওঠে। ভাবির কথাটা ভালোই এড়িয়ে গেলে। তাজিম ঘুরে এসে বলে, আচ্ছা যা, স্বীকার করলাম। এবার খুশি? না। তাহলে কি চাস, সরাসরি বল। তরু তাজিমকে কিছু কথা বুঝিয়ে বলে, আশা করি তুমি তোমার দেয়া কথা ভুলে যাওনি। না, আর তুই ভালোভাবেই জানিস আমি কিছু বললে সেটা অবশ্যই করি। এই যেমন তোর নীলাবর সাথে কাজ করার ইচ্ছাটা কিন্তু পূরণ করে দিয়েছি। তাজিমের কথাই তরুর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। লোকেশন আননোন। সাফেদ শাহরিয়ার তার বসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি এই সামান্য কাজটাও ঠিকভাবে করতে পারলে না? মেয়েটা সহ তার বাবাকে কিভাবে ওরা ছাড়িয়ে নিয়ে গেল? ড্যাম ইট! সরি বস, আসলে ওরা ফাইটিংয়ে অনেক এক্সপার্ট ছিল, কিন্তু বুঝে ওঠার আগেই আমাদেরকে মেরে ওদের নিয়ে চলে গেছে। সাফেদের কথায় তার বসের মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে। বিশেষ সূত্রে জানা গেছে যে রাফিজ চৌধুরীর একমাত্র মেয়ে 12 বছর পর দেশে ফিরে এসেছে। সেই মেয়েটাকে খুঁজে বের করো সাফেদ, যেভাবেই হোক মেয়েটিকে শেষ করে ফেলো। সেদিন চৌধুরী ফ্যামিলিকে পুরোপুরি নিঃশেষ না করাটা আমাদের অনেক বড় ভুল ছিল। ইয়েস বস, আপনি কোনো চিন্তা করবেন না।
রাজীব চৌধুরীর উপর আমাদের লোক নজর রাখছে। তার মেয়ের সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া মাত্রই আমাদেরকে ইনফর্ম করব। পরদিন সকালবেলা 8টা যারা হন্তদন্ত হয়ে এহসান মঞ্জিলে প্রবেশ করে। তাকে হঠাৎ আসতে দেখে জোহরা চমকে যান, তবু এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে। যারা তুই তাও আবার এত সকালে? মা, তোমরা ঠিক আছো তো সবাই? সাফন ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিল। যারাকে আসতে দেখে, আমরা তো ঠিকই আছি, তুই কেমন আছিস? আর এই সকালবেলা কাউকে কিছু না বলে হঠাৎ চলে এলি, কোনো সমস্যা হয়েছে? উঠে তার কাছে যায়। যারা ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে বলে, ভাইয়া আর আপু কোথায়? ঠিক আছে তো? ওরা তো ঠিকই আছে, আর এখন ওদের রুমেই আছে। যারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক তাহলে। কিন্তু ভাইয়া আমাকে এ বাড়িতে আসতে বললো কেন? জোহরা জিজ্ঞেস করে। ভাইয়া মানে তাজিম তোকে আসতে বলেছে? হ্যাঁ, ভাইয়াই তো কল দিয়ে বললো জলদি এ বাড়িতে চলে আয়, একটা জরুরি কাজ আছে। আরও বলতো তোমাদেরকে কল দিলে নাকি তোমরা আমাকে সেই জরুরি ব্যাপারে কিছুই জানাবে না। তাই তো আমি এই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। জোহরা কিছু বলতে যাবে তার আগে তাজিম উপর থেকে যারাকে উদ্দেশ্য করে বলে, জারার উপরে আমার রুমে চলে আয়। যারা যেতে নিবে তার আগে জোহরা যারার হাত ধরে বলে, তাজিম, তুমি ওকে এখানে কেন আসতে বলেছো? কি এমন জরুরি কথা আমাদের সামনেই বলো। সেটা আমাদের ভাই বোনের পার্সোনাল বিষয়, আপনাদের সামনে বলা যাবে না। জোহরা কিছু বলতে নিলে সাফন তাকে থামিয়ে দিয়ে বলে, যারা উপরে আছে। যারা উপরে তাজিমের রুমে চলে যায়। যারা চলে যেতে জোহরা বলে ওঠে, এটা কি হলো? সকাল সকাল অশান্তি ভালো লাগে না জোহরা। ভাই বোনের মধ্যে কথা থাকতেই পারে। তাজিম ওর মা মারা যাওয়ার পর থেকেই বিদেশে ছিল, সেই দিক থেকে যারার সাথে ওর বন্ডিং ততটা মজবুত নয়। আমি চাই আমার 3 ছেলেমেয়ের মধ্যে ভালো সম্পর্ক থাকুক। তাজিম এসেছে পর থেকে যারার সাথে কথা হয়নি, তাই হয়তো একটু খোঁজ খবর নেবে, তাই আসতে বলেছে। তুমি এটা নিয়েও শুরু করে দিও না প্লিজ। বলে সাফন সোফায় বসে নিউজ পেপার পড়ে মনোযোগ দিলেন। যারা তাজিমের রুমে এসে দেখলো তরুও সেখানে বসে আছে। সে তরুকে দেখে তাকে গিয়ে জড়িয়ে ধরলো। তরু কিছুই বলল না। যারা তাজিমের দিকে তাকিয়ে বলে, আপু, কেমন আছো তুমি? ওই দিন ওভাবে চলে এলে, তারপর আর যাওনি কেন বলো? তুমি জানো আমি তোমার এই নাম্বারে কতবার কল করেছি? প্রত্যেকবার বন্ধ বলেছে। আর ভাইয়ের কাছে তোমার কথা জিজ্ঞেস করলে সে তো উত্তরই দেয় না। তাও বেশি জিজ্ঞেস করতে পারি না, কারণ সবার থেকে তোমার পরিচয় আড়াল করে রাখতে হয়। আমার আগের ফোনটা হারিয়ে গেছে, সেই জন্যই ওই নাম্বারে পাস না। আর আমি ভালোই আছি, তোর কি খবর? আগে যেমন তেমন ছিলাম, কিন্তু এখানে আসার পর অনেক ভালো আছি। ভাইয়া কেমন আছো? ভাইয়ার কথা জিজ্ঞেস করিস না যারা। জানিস ভাইয়া দেশে আসতে না আসতেই গার্লফ্রেন্ডও জুটিয়ে ফেলেছে। কি সত্যি নাকি? তাজিম যারা আর তরুর দিকে তাকিয়ে মুচকি হাসছে। তরুকে যারার সাথে এভাবে কথা বলতে দেখে তার অনেক ভালো লাগছে। যদিও সে জানে তরু এসব অভিনয় করছে, এগুলো সবই লোক দেখানো। তবুও সে মন থেকে চাই তরু মন থেকে এগুলো করুক আর ভালো থাকুক। তবে সেটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব, বোনের জন্য সব করব। আমি চাই ও ভালো থাকুক। তরু যারাকে মাইশার ব্যাপারে সবকিছু বলে দেয়। এদিকে যারা তো খুশিতে রীতিমতো লাফাচ্ছে। ভাইয়ার বিয়ে হবে? কি মজা, কি মজা! ভাইয়া বলো না কবে আমাদেরকে ভাবির সাথে দেখা করাবে? তরুর মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। সে যারার দিকে তাকিয়ে বলে, ভাইয়াকে আমি বিয়ে করতে দিচ্ছি না যারা, তাই তুই হয়তো আমাদের না হওয়া ভাবিকে কখনো চোখের দেখাও দেখতে পাবি না। তরুর কথাই যারা অবাক হয়ে তাকায় তরুর দিকে। কেন আপু, তুমি কি চাও না ভাইয়া বিয়ে করে ভাবি আনো? তাজিম কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখ না যারা, তরু আমাকে মাইশার সাথে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না। আমি কি করব যারা? তাজিমের কাঁদো কাঁদো মুখ দেখে যারাও কেঁদে দেওয়ার অবস্থা। যারা এমনই খুব নরম মনের, তাই তো কারো কষ্ট সে সহ্য করতে পারে না। তবে এই মুহূর্তে তাজিমের জন্য মায়া হলেও সে তরুর উপর রাগ করতে পারছে না, কারণ তরুকে সে বোন হিসেবে অনেক ভালোবাসে। আপু কেন এমনটা করবে?
আপু তো আমাদের বোন, সে নিশ্চয়ই আমাদের খারাপ চাইবে না। আপু, ভাইয়ের গার্লফ্রেন্ড কি ভালো নয়? সেজন্যই কি তুমি চাও না যে ভাইয়া তার সম্পর্ক রাখুক? না রে জারু, মাইশা অনেক ভালো মেয়ে। তুই জানিস ও বিদেশে থাকতেও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি নিজের কেরিয়ারের কথা ভেবে ওকে ফিরিয়ে দিতাম। কিন্তু ও আমার জন্য এত বছর অপেক্ষা করে আছে, কোনো ছেলের সাথে রিলেশনও করেনি। ও কিন্তু অনেক ভালো নিউরোলজিস্ট, চাইলেই রিলেশন করে বিয়ে করে ফেলতে পারত, কিন্তু তাও শুধুমাত্র আমাকে ভালোবেসে গেছে, আজও ভালোবাসে। এই কথা শুনে যারার আরও মন খারাপ হয়ে যায়। তাহলে আপু, কেন বিয়েটা হোক চাও না? কারণ আমার বিয়ের আগে ভাইয়া বিয়ে করতে পারবে না, সেজন্য। কথাটা শুনে যারা চমকে তরুর দিকে তাকায়। তার যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। তার যেই বোন ছেলেরা প্রপোজ তো দূর, ফ্ল্যাট করতে আসলেও ছেলেদের উদাম কেলানি দিত। তারপর রাগ কন্ট্রোল করতে না পেয়ে বাড়িতে এসে ভাঙচুর করত। সেই বোন নিজে থেকে বিয়ের কথা বলছে। ভাবতে ভাবতে লন্ডনের একটা ঘটনা তার মনে পড়ে যায়। যখন সে একবার লন্ডনে গিয়েছিল তখন এরকম একটা ঘটনা ঘটেছিল। তাজিম যারার সামনে হাত নাড়িয়ে বলে, কিরে, কোথায় হারিয়ে গেলি তুই? অন্তত কিছু বল। যারা মুচকি হেসে বলে, আমি কি বলবো ভাইয়া, আপুর বিয়ের বয়স হয়েছে, আর সে যখন নিজে থেকে বিয়ে করতে চাইছে তাহলে আগে তার বিয়েটাই দিয়ে দাও, তারপর না হয় তুমি বিয়ে করো। সেটাই তো জারু, ও বিয়ে করবে ভালো কথা, কিন্তু ও নাকি আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে না। মানে? তাহলে আপুর কি পছন্দের কেউ আছে? তোর একবার ঘাড় কাত করে যারার দিকে তাকালো, সেই সাথে তার চোখ দুটো যেন জ্বলে উঠল। কিন্তু যারা দেখার আগে এসে স্বাভাবিক ভঙ্গিমাই বলে উঠল, আমার পছন্দের কেউ নেই যারা, তবে আমি লাভ ম্যারেজ করতে চাই। আর তুই জানিস আমার সিআইডিতে চাকরি হয়েছে। কি? খুব ভালো কথা আপু। তুমি জানো আমার দেবরও তো সিআইডি অফিসার। ইস, যদি পরিচয় করিয়ে দিতে পারতাম তাহলে সে তোমাকে তোমার কাজে হেল্প করতে পারতো। সুপিস সিস্টেম, নানির সাথে নানা বাড়ি গল্প করছে। তোর একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলো, কিন্তু মুখে বলো, তাই নাকি? তোর ওই দেবরটা যার ছবিটা আমি ভুলবশত ভেঙে ফেলেছিলাম, কি জানো না, লাভ। লাভ নয় আপুনীল। ও হ্যাঁ হ্যাঁ। তাজিম মুখ গোমরা করে বলল, যারা, তুই কিন্তু মেন টপিক থেকে সরে যাচ্ছিস। ও হ্যাঁ আপু, বলো, তুমি লাভ ম্যারেজ করতে চাও তাই তো? হ্যাঁ। আরে জারু, তোর কি মনে হয় এই তরু কাউকে পছন্দ হবে? ওর স্বভাবে দেখে আমার তো মনে হয় না ওর দ্বারা এই জন্মে লাভ ম্যারেজ করা সম্ভব হবে। জারু, আমার মনে হয় এই এক জন্মের বউ জুটবে না রে। যারা কি বলবে বুঝতে পারল না তার কি বলা উচিত। তাজিম এই সুযোগে বলে ফেলে, তুই ওকে তোর সাথে নিয়ে জানা রে জারু। ও থেকে ওর অফিস ও কাছে হবে, আর সেই ফাঁকে যদি কাউকে পছন্দ হয়ে যায়। যারা এবার তরুর দিকে তাকায়, সে তো ভেবেছে তাদের বাড়িতে যাওয়ার কথা শুনে তরু রিয়াক্ট করবে, কিন্তু তরুকে চুপ থাকতে দেখে যারা অবাক হলো। আর সেই সাথে তাদের বাড়িতে তরুকে নিয়ে যাওয়াটা কতটা লাভজনক হবে সে বুঝে উঠতে পারল না। যারাকে নিশ্চুপ থাকতে দেখে তরু বলে উঠল, আমি ওখানে গিয়ে থাকলে ব্যাপারটা ভালো দেখাবে না ভাইয়া, ওটাও শ্বশুর বাড়ি, আমি বরং কোনো হোটেল বা বাড়ি রেন্টে নিয়ে থাকবো। কথাটা শুনে যারা সাথে সাথেই বলে উঠল, কি বলছো আপু? তুমি যদি টাউনে গিয়ে থাকতে চাও তাহলে আমাদের বাড়িতেই থাকবে বুঝলে। আমি থাকতে রেন্টে থাকবে কেন? তোর তো ওটা শ্বশুর বাড়ি, আর আমি গিয়ে কি পরিচয়ে থাকবো? তুমি যে পরিচয় দিয়েছিলে সেই পরিচয়ে গিয়ে থাকবে, বন্ধু হিসেবে। আর চিন্তা করো না, আমার হাজব্যান্ড সহ বাড়ির সবাই অনেক ভালো, তারা তোমাকে দেখলে খুশিই হবে। তাজিম বলল, তাহলে দ্যাটস ফাইনাল। আপু, তুমি রেডি হয়ে নাও। তাজিম জিজ্ঞেস করে, সে কি, এখনই চলে যাবি? মাত্রই তো এলি। ভাইয়া, তোমার ফোন পাওয়া মাত্রই কাউকে কিছু না বলে চলে এসেছি। গাড়িতে ওঠার পর অবশ্য নাহিদ কল করেছিল, আমি ধরিনি, তাই এখনই চলে যেতে হবে। তরু রেডি হয়ে একটা লাগেজ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। তাজিম আর যারাও তার পেছনে আসে। তাদের আসতে দেখে সাফওয়ান বলে, ওই বাড়ির সবাই ভালো আছে তো মা? জি বাবা, তারা সবাই ভালো আছে। তুমি তো মাঝে মাঝে যেতে পারো, তাও তো যাও না। আমার কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে মা,
কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে বেশি যাওয়া ভালো দেখায় না। বেশি? তুমি তো একবারও যাওনি। সাফন কিছু না বলে একবার তরুর দিকে তাকালো। তরুর হাতে লাগেজ দেখে এসে অবাক হয়েছে, তবে মুখে কিছুই বলে না। যারা একটা শ্বাস ছেড়ে বলে, আমি জানি তুমি চাওনি নাহিদের সাথে আমার বিয়েটা হোক, কিন্তু বাবা দেখো না, আমি তো ভালোই আছি। নাহিদও আমাকে অনেক ভালোবাসে। আমি জানি মা, তুই ভালো আছিস, সেই জন্যই চিন্তা করি না। আমার কি আর অত জার্নি করার শক্তি আছে? তাও যদি কোনোদিন যাওয়ার দরকার হয় অবশ্যই যাব। তরু শান্ত কণ্ঠে বলল। যারা আমাদের যাওয়া উচিত। জোহরা ভুরকুচকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তরু কিছু বলতে নিলে তাজিম তাকে বাধা দিয়ে বলে, তোর চাকরি হয়েছে, তাই ওর কাজের জন্য ওকে টাউনে গিয়ে থাকতে হবে। আর যেহেতু যারা এসেছে, তাই তরু আর যারা একসাথেই যাচ্ছে। জোহরা আর এই ব্যাপারে মাথা ঘামায় না। খেয়ে যা যারা। না মা, আমার হাতে সময় নেই, আরেকদিন সবাইকে বলে তারপর আসবো, কেমন? তারপরে তরু আর যারা বেরিয়ে যায়। যারা গাড়ি নিয়ে এসেছিল, তাই তরু আর গাড়ি নেয় না। তারা গাড়িতে উঠে বসতেই ড্রাইভারের ফোনে নাহিদের কল আসে। তুমি কোথায় আছো? যারা কি তোমার সাথে? জি স্যার, ম্যাম আমার সাথেই। আমি তাকে নিয়ে তার বাবার বাড়িতে এসেছি। ও ওকে। যারা আর তরু তাদের কথা শোনে, কিন্তু কিছুই বলে না। পুরোটা রাস্তা তারা নীরবই থাকে, কারণ ড্রাইভারের সামনে কিছু বলা ঠিক হবে না। আমি খুব এক্সাইটেড, শ্বশুর বাড়িতে যাচ্ছি পার্মানেন্ট থাকার জন্য। 1 ঘন্টা পর সকাল 10টা তাদের বাড়িতে খান ম্যানশনের সামনে এসে থামে। তরু আর যারা বাড়িতে প্রবেশ করতে সাবিনা যারাকে উদ্দেশ্য করে বলে, তুমি সাত সকালে কারোকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে যারা? আসলে মা, সকালে বাবা ফোন করে বলল মা নাকি খুব অসুস্থ, তাই কাউকে কিছু না বলেই চলে গিয়েছিলাম। যারা কথা শুনে সাবিনা শান্ত স্বরে বলে, কি হয়েছে আপা, ঠিক আছে এখন? হ্যাঁ, একটু প্রেশার বেড়ে গিয়েছিল, এই আর কি, এখন ভালো আছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? তরুর কথাই সাবিনা তরুর দিকে তাকালো। এতক্ষণ অবশ্য সে তাকে খেয়ালই করেনি। তরুকে দেখে সে একটু অবাক হলো, মুখে হাসি টেনেই বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালোই আছি। সাবিনা আর কিছু বলার আগে যারা বলে উঠল, মা, আপনি তো আপুকে চেনেনি, সেই দিন এসেছিল, তাও বলছি। এ হলো ত্রানা, আমার সবচেয়ে ভালো বন্ধু। যখন আমি লন্ডনে বেড়াতে গিয়েছিলাম তখন তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। আপু এখানেই ছিল, 1 মাসের মতন হয়েছে দেশে ফিরেছে। তাদের কথার মাঝেই নাহিদ আর নাজমুল ব্রেকফাস্ট করতে নিচে আসে। তারা যার কথা সব শুনেছে। মা, আপুর বাড়ি গ্রামের আর তার এখানে চাকরি হয়েছে, তাই এখানে ভাড়া থাকতে চাইছিল, কিন্তু আমি বলেছি এই বাড়িতে থাকতে। আপনাদের কোনো সমস্যা হবে না তো? নাজমুল এগিয়ে এসে বলেন, না, অসুবিধার কি আছে, ও আমাদের বাড়িতে থাকবে, সেটা তো ভালো কথা। যারা নাজমুলকে উদ্দেশ্য করে বলে, আপু উনি আমার শ্বশুর মশাই। যার কথা শোনা মাত্রই তরু গিয়ে নাজমুলের পায়ে হাত দিয়ে সালাম করলো। তার এমন করাতে নাজমুল খানিকটা অবাক হলেন। ভালো আছেন আঙ্কেল? তুমি কেমন আছো? আমিও ভালো আছি। নাহিদ চুপচাপ দাঁড়িয়ে আছে। যারা বুঝলো না বলে যাওয়াতে নাহিদ রাগ করেছে, কিন্তু সে জানে এখানে সবার সামনে সে যারাকে কিছুই বলবে না, তাই সে নাহিদের সামনে গিয়ে বলল, আপু এই হলো আমার হাজব্যান্ড নাহিদ, জাবির খান। আর নাহিদ এ হলো আমার ফ্রেন্ড। হ্যালো ভাইয়া, কেমন আছেন? নাইস টু মিট ইউ। জবাবে নাহিদ মৃদু হেসে বলল, ভালো আছি। তাদের কথার মাঝে নীলাপ নিচে নেমে আসে। সে সবেমাত্র ঘুম থেকে উঠেছে। নীলাপ কোনো দিকে না তাকিয়ে কিচেনের দিকে চলে যায়। সেখানে গিয়ে সাবিনাকে না ডেকে ডাক দেয়, মা, কখন বলেছে গরম পানি করে দিতে? গিজারের সমস্যা হচ্ছে, পানি আসছে না। কোথায় তুমি? শুক্রবার একটু শান্তি পাই না। নীলাপ ফিরে এসে ড্রয়িং রুমে দাঁড়ায়। এসে ত্রানাকে এই বাড়িতে দেখে অনেক বেশি চমকে যায়। আপনি আমাদের বাড়িতে? নীলাপের কথাই উপস্থিত সবাই ওর দিকে তাকায়। তরু তো এক দৃষ্টিতে নীলাপের দিকে তাকিয়ে আছে। নীলাপ তরু তাকানো দেখে নিজের দিকে তাকাতে মনে পড়ে সে শুধুমাত্র টাওয়াল পেঁচিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। নীলাপ কালো প্রেক্ষাপট না করে নিজের রুমের দিকে ছুটে যায়। এদিকে নীলাপের কথা শুনে সাবিনার মনে পড়ে সে নীলাপকে পানি দিতে ভুলে গেছে। সে যারার দিকে তাকিয়ে বলেন,
যারা তুমি ওকে একটা রুম দেখিয়ে দাও আর তারপর ওকে নিয়ে ব্রেকফাস্ট করে নিও। বলেই সাবিনা কিচেনের দিকে যেতে যেতেই কাজের মহিলা হানাকে ডেকে বলেন, গরম পানিটা দিয়ে আসোনি কেন? জানো তো নীরবের রিহিনিটস প্রবলেম আছে, ঠান্ডা পানি ব্যবহার করলে প্রবলেম হবে। আর নাহিদ গিজার ঠিক করার লোককে ফোন দিয়ে আসতে বলো। আচ্ছা মা, বলছি। সাবিনা কিচেনে চলে গেল। নাহিদ তরুর উদ্দেশ্যে বলে, নীলাপ কি আপনাকে চেনে? আপনাকে দেখে এভাবে রিয়াক্ট করলো কেন? আসলে আমি 2 দিন আগেই সিআইডিতে জয়েন করেছি, আর উনি আমাদের ডিপার্টমেন্টের এএসপি পদে আছেন, সেই সূত্রেই আমাকে উনি চেনেন। নাজমুল বলেন, বাহ, এটা তো ভালো কথা। জি, যদিও আমরা তারও আগে থেকেই পরিচিত। যারা বলে ওঠে, আপু বাকি কথা পরে হবে, চলো আগে ফ্রেশ হয়ে খেয়ে নেই। নাজমুল সহমত প্রকাশ করে বলেন, হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা। বলে নাহিদ আর নাজমুলকে খাবার টেবিলে বসে। যারা তরুকে নিয়ে উপরের তলায় আসে। আমি কোথায় থাকবো যারা? যারা একটা রুম দেখিয়ে বলে, এখন থেকে এইটা তোমার রুম। তরু রুমটার দিকে একবার তাকায়, তারপর বলে, আমি এই রুমে না, ওই রুমটায় থাকবো। যারা তরুর ইশারা করা রুমটার দিকে একবার তাকায়। তরু নীলাপের পাশের রুমে থাকতে চাইছে। নীলাপদের বাড়িটা 2 তলা বিশিষ্ট। নিচের তলে ডাইনিং রুম, সার্ভেন্ট রুম, স্টোর রুম সহ 5টা গেস্ট রুম আছে। আর উপরের তলার মাঝখানে বড় হল রুম, তার 2 পাশে 8টা রুম আছে। ডান পাশের প্রথম রুমে নাজমুল আর সাবিনা থাকে। বাম পাশের দ্বিতীয় রুমে যারা আর নাহিদ থাকে। তাই বাম পাশের প্রথম খালি রুমটায় যারা তরুকে থাকতে বলেছিল, কিন্তু তরু ডান পাশে থাকা নীলাপের রুমের পাশের রুমে থাকতে চায়, যেটা ডান পাশে 3 নম্বর রুম। ওই রুমটার পাশের ও রুমে তো নীলাভ ভাইয়া থাকে। তরু ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, তার কি অসুবিধা হবে? না না আপু, অসুবিধা হবে কেন? তোমার অসুবিধা না হলে তুমি থাকো। ওকে। আচ্ছা, তুমি সবকিছু রেখে নিচে নাস্তা করতে আসো। বলে যারা নিজের রুমে চেঞ্জ করতে চলে যায়। তার রুমটাই ঢুকে আগে বেলকনিতে যায়। নীলাভ আর তার রুমের বেলকনি এই পাশে, কিন্তু সাবিনা আর নাজমুলের রুমের বেলকনি বাড়ির অন্য দিকে। এই রুমের বেলকনি থেকে নীলাভের রুমের বড় বেলকনিটা স্পষ্ট দেখা যায়। যখন সে লুকিয়ে লুকিয়ে নীলাভকে দেখতে আসতো, তখন সে এই ব্যাপারটা লক্ষ্য করেছিল, আর সেই জন্যই সে এই রুমে থাকতে চেয়েছে। এখন থেকে আর কষ্ট করে বাগানের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে হবে না তোমায়। তোমাকে দেখতে হবে না লাভ ওভাবে। আমি একটু একটু করে তোমার কতটা কাছে চলে যাচ্ছি, তুমি বুঝতেও পারছো না। তরু রুমের চারিদিকে একবার চোখ বুলাই। রুমটার বেড, ড্রেসিং টেবিল, ডয়ের আলমারি আর একটা চেয়ার টেবিল আছে। পাশেই বাথরুম আছে। নট ব্যাড। তরু লাগেজ থেকে নিজের কাপড়গুলো বের করে ডয়ারে গুছিয়ে রাখলো। তারপর ফ্রেশ হয়ে একটা গ্রে কালারের লেডিস শার্ট আর প্যান্ট পরে রুম থেকে বের হতে নীলাপের সাথে দেখা হয়ে যায়। নীলাপ শাওয়ার নিয়ে রেডি হয়ে হয়তো ব্রেকফাস্ট করতে যাচ্ছিল। তরুকে তার পাশের রুম থেকে বের হতে দেখে ভুরু কুঁচকে বলল, আপনি আমাদের বাড়িতে কি করছেন বলবেন? আমি এখন থেকে এখানেই থাকবো বিআই সাহেব। তরুর মুখ থেকে ব্যয় ডাক শুনে নীলাপ অবাক চোখে তাকায়। আমাকে বিয়ে বলে ডাকছেন কেন? আমি আপনার কোন জন্মের বিয়ে? আর তাছাড়া আমি আপনার সিনিয়র, স্যার বলে ডাকুন। সেটা তো অফিসে আপনি আমার স্যার, তবে আপনার সাথে আমার আরো একটা সম্পর্ক আছে, সেই জন্যই বিআই বলে ডাকলাম। কোন সম্পর্কের কথা বলছেন? আমি জারার একমাত্র ভালো বন্ধু, বুঝলেন? সেই হিসেবে আপনি আমার একমাত্র বিআই সাহেব। আপনি ওর বন্ধু? হ্যাঁ, আর আমি এখন থেকে এখানেই থাকবো, বুঝলেন? অবশ্য যদি আপনার প্রবলেম না হয় তাহলে। আপনি হঠাৎ এখানে থাকবেন কেন? আমি থাকতে চাইনি, আমার এইখানে চাকরি ঠিক হয়েছে সেটা তো জানেনই, সেই জন্যই আমি ভাড়া থাকবো ভেবেছিলাম। কিন্তু আসার সময় যারার সাথে দেখা হলো, তারপরেও বললো ভাড়া না থেকে এখানে থাকতে, তাই আমি এখানে। নীলাপ পুরোটা বুঝলো, কিন্তু হজম হচ্ছে না। অবশ্যই হজম না হওয়াটা সিআইডি হওয়ার সাইড ইফেক্ট। নীলাপ আর মাথা ঘামলো না। বাড়ির সবার প্রবলেম না হলে তার আলাদা করে কি প্রবলেম হবে? তাছাড়া এসব ছাড়াও তার চিন্তা করার মতো অনেক কিছু আছে। নীলাপকে চুপ করে থাকতে দেখে তরু বলে উঠল, আপনার কোনো প্রবলেম নেই তো? নো, এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবার মতো সময় আমার নেই। বলেই নীলাপ ব্রেকফাস্ট করতে নিচে চলে আসে। তরু তার পিছু পিছু আসে। নীলাপকে সোজা চেয়ারে বসে পড়ে। তরুকে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিনা বলেন, তুমি আমার পাশে এসে বসো।
তরু বাধ্য মেয়ের মতো সাবিনার পাশে চেয়ারে বসে পড়ে। নাহিদ আর নাজমুল খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। খাবার টেবিলে শুধু যারা, তরু, সাবিনা আর নীলাভ। সাবিনা নীলাভকে খাবার দিতে দিতে বলেন, তুমি কি ত্রানাকে আগে থেকে চিনিস? নীলাভ যদিও খেতে বসে কথা বলতে পছন্দ করে না, তবু উত্তরে বলে, উনি গতকাল আমাদের সিআইডি ডিপার্টমেন্টে জয়েন করেছেন, সেক্ষেত্রে পরিচিত। নীলাভ অল্প কথাই প্রশ্নের উত্তর দিয়ে দিল, কিন্তু তরু তাতে সন্তুষ্ট হলো না। সে বলে উঠল, আসলে আন্টি, আমরা আরো আগে থেকেই পরিচিত। সর্বপ্রথম ওনার সাথে আমার রেইনবো ক্লাবে দেখা হয়, আর সেদিন তো ওনাকে বাঁচাতে গিয়ে আমিই আহত হয়ে গিয়েছিলাম। তরুর কথাই সাবিনা সরাসরি তরুর দিকে তাকিয়ে বলে উঠলেন, তার মানে তুমি সেদিন নীরবকে বাঁচিয়েছিলে? যারাও এগুলো শুনে চমকে যায়। অবশ্য তোর স্বাভাবিক স্বরেই বলে, আন্টি, তেমন কিছু। তরুর কথা শুনে সাবিনা কিছু না ভেবে তরুর হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তরু অবাক হলেও কিছুই বলে না। অনেক অনেক ধন্যবাদ মা, আমার ছেলের জীবন বাঁচানোর জন্য। আমি অনেকবার তোমাকে হসপিটালে দেখতে যাব বলে ভেবেছিলাম, কিন্তু নীলাভ ব্যস্ত থাকায় আমাকে নিয়ে যায়নি। তোমার যতদিন ইচ্ছা তুমি এ বাড়িতে থাকবে, একদম নিজের বাড়ি মনে করে। কথাটা শুনে তরুর ভালো লাগলো। অবশ্য সে জানতো সাবিনা সবটা শোনার পর এরকমই রিয়াক্ট করবে। নীলাভ খাওয়া থামিয়ে দিয়ে একবার তরুর দিকে তাকিয়ে নিজের মায়ের দিকে তাকায়, তবে কিছুই বলে না। কী বা বলবে সে, যারও চুপচাপ খেয়ে যাচ্ছে। বিকেলবেলা তরু নিজের রুমে শুয়েছিল, নীলাভ ড্রয়িং রুমে বসে আছে। যারা আর নাহিদ দুপুরে খাবার খেয়ে শুয়েছিল, মাত্রই উঠেছে। যদিও যারা কাউকে কিছু না বলে বাড়িতে যাওয়ায় নাহিদ একটু রেগেছিল, কিন্তু যারা বুঝিয়ে বলার পর আর রাগ করে থাকতে পারেনি। যারা ফ্রেশ হয়ে এসে নাহিদের উদ্দেশ্যে বলল, চলো না আমরা একটা গেম খেলি, এখন তো আপু আছে, 4 জন মিলে খেলতে পারবো। যারার কথায় নাহিদ ভুরু কুঁচকে তাকায়। 4 জন কই পাবে? আমি, তুমি, ভাইয়া আর আপু। নাহিদ খানিকটা বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হয় নীলাভ আমাদের সাথে খেলতে রাজি হবে? পুরো সপ্তাহ অনেক পরিশ্রম করে আজকে দিনটা একটু রেস্ট না নিয়ে খেলতে রাজি হয়ে যাবে? যারা মুখটা ছোট্ট করে বলল, তুমি বললে অবশ্যই খেলবে। আপু একা একা রুমে বসে থাকে, এভাবে থাকতে কি ভালো লাগে? আপুরও তো কাল থেকে ডিউটি শুরু হয়ে যাবে, তারপর আর সময়ও পাবে না। চলো না খেলি। নাহিদ একটা শ্বাস ছেড়ে বলল, বেশ চলো, কিন্তু ওরা রাজি না হলে মন খারাপ করতে পারবো না। কিন্তু তুমি ওকে, করব না। তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে এসো, আমি নীলাভকে বলে দেখি। যারা তার রুমে গিয়ে দেখে তরু শুয়ে শুয়ে ফোন চাপছে। যারা গিয়ে তার পাশে বসে। আপু আমাদের সাথে খেলবে, চলো। যারা কথাই তরু তার দিকে তাকাই। খেলবো মানে? আমরা কি ছোট বাচ্চা নাকি যে খেলবো? বাচ্চাদের গেম খেলবো নাকি? আমরা তো লুডো খেলবো। তরু কিছু একটা ভেবে বলে, কে কে খেলবে? আমি, তুমি, নাহিদ আর ভাইয়া। কথাটা শুনে তরু চট করে উঠে পড়ে। যা দেখে যারা কিছুটা চমকে যায়। সে তো ভেবেছিল তরুকে রাজি করাতে অনেক কাঠখড় পড়াতে হবে, কিন্তু না, তার বোন যেন অনেক আগে থেকে রেডি হয়ে আছে। তুই ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে নাহিদ ড্রয়িং রুমে এসে দেখে নীলাভ ফোনের দিকে তাকিয়ে আছে। নাহিদ নীলাভের পেছনে দাঁড়িয়ে দেখতে পাই নীলাভ বসে বসে আয়ুর ছবি দেখছে আর কি যেন ভাবছে। নাহিদ নীলাভের কাঁধে হাত রাখলো। নীলাভ তড়িঘড়ি করে ফোনটা সরিয়ে ফেলে। নাহিদ এসে নীলাভের পাশে বসে বলে, একটু ঘুমিয়ে নিতে পারতি, কালকে থেকে তো আবার ডিউটি আছে। চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম আসছে না। আয়ুকে নিয়ে ভাবছিস? নীলাভ উত্তরে কিছুই বলে না। কি হলো বল? দেখছোই যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? নীলাভ যে নিজে থেকে লুকিয়ে থাকতে চায়, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? আমি জানিও কোথায় আছে। নীলাভের কথা শুনে নাহিদ অবাক হলো। কোথায় আছে? তুই কিভাবে জানলি? নীলাভ একটা ছবি দেখিয়ে বলল, ও আজকে নিজে ইনস্টাগ্রাম আইডিতে একটা পোস্ট শেয়ার করেছে, যেখানে লোকেশন লন্ডনে দেখাচ্ছে। বেশ ভালোই আছে। ও তোকে না বলে চলে গেল, তুই তো ওকে যেতে বাধা দিসনি, তাহলে তোকে না বলে কেন চলে গেল? জানি না, জানতেও চাই না। ওর যা ইচ্ছে তাই করুক, আই ডোন্ট কেয়ার। আসলে কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রায়োরিটি দিলে সেইভাবেই মাথায় উঠে নাচতে শুরু করে। নাহিদ বুঝতে পারলো নীলাভ রেগে যাচ্ছে, তাই বেশি না ঘাটিয়ে বলল, চল আমাদের সাথে খেলবি। নাহিদের কথা শুনে নীলাভ নিজের চুলে হাত বোলাতে বোলাতে বলল,
খেলবো না ভাইয়া, ভালো লাগছে না। ভালো লাগছে না বলেই তো খেলবি। না, তোমরা খেলো। দেখ নীলাভ, যে মেয়েটা তোকে ছাড়াই ভালো আছে তার জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস? আমি কষ্ট পাচ্ছি না। তাহলে আমাদের সাথে খেল। নীলাভ কথা ঘোরানোর জন্য বলে। তুমি হঠাৎ খেলতে চেয়েছো কেন? নাহিদ চুপ হয়ে যায়। তোমার কি মনে হয় না ইদানিং তুমি জারার কথায় বেশি নাচছো? একটা মাত্র বউ আমার, আর বউয়ের কথায় নাচবো না বলছিস? আর তাছাড়া আগে যা কিছু হয়েছিল সেই সম্পর্কে ওর কোনো ধারণা নেই। তাহলে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে কী লাভ হবে? আর সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি, বুঝলি?